ভূত প্রেতে আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু ভূতের গল্প শুনতে সবারই মন্দ লাগে না। ভূতের খপ্পরে পড়েছে। এই ভিডিওতে কলকাতার খুব কাছেই এমন এক জায়গার সন্ধান দেব যেখানে ভয় আর অ্যাডভেঞ্চার দুটোই ভরপুর রয়েছে। উপন্যাসের পাতায় লেখা এক নদীর কথা, যার এক পাশে ঘন সবুজের অভয়ারণ্য আর যার এক পাশে ইতিহাসে মোড়া হাড় হিম করা এক ভুতুড়ে রাজবাড়ি, যেখানে নাকি আজও তেনাদের বসবাস। এই ভিডিওতে আমাদের গন্তব্য মঙ্গলগঞ্জ। যাবেন কিভাবে? 20 টাকার বিনিময়ে শিয়ালদা থেকে বনগাঁ জংশনে টিকিট কেটে ট্রেনে উঠে পড়তে পারো। রয়েছে 1 ঘন্টা অন্তর ট্রেন। বনগাঁ স্টেশন থেকে টোটোতে করে পৌঁছে যাও টাউন হল, সময় লাগবে মাত্র 10 মিনিট। সেখান থেকে যেতে লাগবে নাটাবেরিয়া, জনপ্রতি 30 টাকা ভাড়া অটো। সেখান থেকে 15 টাকা টোটো ভাড়া করে মঙ্গলাগঞ্জ ইচ্ছাকুটি রিসর্টে পৌঁছে যেতে হবে। স্টেশন থেকে ডাইরেক্ট টোটো বা অটো বুকিং করা যেতে পারে। আমরা গিয়েছিলাম 4 বন্ধুরা মিলে 4 হুইলারে। ওয়েলকাম টু রুমেলাইন ওয়ান্ডারল্যান্ড। আজকে আমরা চলেছি একটা নতুন গন্তব্যে। আমরা আজকে যাচ্ছি ভূত চতুর্দশীর দিন ভূত দেখতে। তো আমাদের গন্তব্য হচ্ছে আজকে মঙ্গলগঞ্জ। আমরা ধানবাদ গেছিলাম যে বন্ধুদের সাথে, তারাই আজকে আমাদের আবার সঙ্গী, সুধা আর শুভজিৎ। চলো দেখি মঙ্গলগঞ্জে কি আছে, সত্যি ভূত আছে না নেই। বারাসাত, দত্তপুকুর, বনগাঁ হয়ে আমরা ফাইনালি এসে পৌঁছলাম ইচ্ছাকুটি রিসর্টে। দাঁড়াও, জিজ্ঞেস করো তো। বলছি ইচ্ছাকুঠিটা এইদিকে? প্রায় 3 ঘন্টা লাগলো কলকাতা থেকে আমাদের এখানে আসতে। ক্যাম্পে আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পরিবেশন করা হলো ফ্রেশ লাইম জুস। নাও ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, আমাদের খাওয়া শুরু আজকের জার্নিতে। এখানে সামোসা কটেজটা আছে, দেখতেই পাচ্ছেন। কিছু সামোসা কটেজ আছে, টেন্ট আছে, আর আছে ট্রি হাউস, সেটাও আমরা ঘুরিয়ে দেখাবো। আর এখানে হচ্ছে আমাদের রিসেপশন। তারপর আমরা চেক ইন করে নিলাম, আর প্রুফ হিসেবে দিতে লাগলো যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। আপনি যেরকম প্যাকেজ নেবেন সেরকম আপনার থাকবে। কেমন যেরকম রুম নেবেন সেরকম প্যাকেজ হবে আপনার। ট্রি হাউস নিলে আপনার 1800 করে পড়বে পার হেড, কটেজ নিলে 1600, সামোসা কটেজ নিলে 1300 করে পড়বে। আর টেন্ট তখন তোলা আছে বর্তমানে, টেন্টের প্রাইস আছে আপনার 1000। ওকে। আর এর ভিতরে 4 বার খাওয়া দাওয়া আছে, 1 ঘন্টা বোট রাইড, রাতে নাইট সাফারি সব। বন্ধুরা, এই হচ্ছে সমস্যা ক্যাম্প। ভেতরে বেড, লাইট, ফ্যান ইত্যাদির সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবে। এদিকটা রয়েছে টেন্টের ফেসিলিটি, চাইলে এখানেও থাকতে পারো তোমরা। আর এই হচ্ছে ট্রি হাউস। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম ক্যাম্পের পাশে বয়ে চলা ইচ্ছামতি নদী এবং বিভূতিভূষণ অভয়ারণ্য এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আমরা যাব, যেটা আমাদের বলেছে যে সামনে একটা ইচ্ছামতি নদী আছে, সেখানে আমরা যাব, বোট রাইড করব। সো চলো দেখতে থাকো। সো এখন আমরা যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে দিয়ে। খুবই মনোরম পরিবেশ, পাখির ডাক, একটা নিস্তব্ধ পরিবেশ আছে। 1950 সালে জানুয়ারি মাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা প্রকাশিত হয়, যার নাম ছিল ইছামতি। আর এই ইছামতি উপন্যাসটির জন্যই ঠিক তার পরের বছর অর্থাৎ 1951 সালে উনি রবীন্দ্রনাথ পুরস্কারে সম্মানিত হন। আর এই হচ্ছে সেই ইছামতি নদী, আমাদের ঠিক পাশে। মাথাপিছু 10 টাকার বিনিময়ে ইচ্ছামতি নদী পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বিভূতিভূষণ অভয়ারণ্য। খুবই ঘন একটা অভয়ারণ্য এবং খুবই নিস্তব্ধ এবং শান্ত একটা পরিবেশ। এই ইচ্ছামতি নদী ভারত এবং বাংলাদেশ 2 দেশের মধ্যে দিয়েই বয়ে চলেছে।
নদী পার করে যারা আসবে তাদের জন্য রয়েছে এই টিকিট ঘর। মেন গেট রয়েছে আরো সামনে। প্রবেশ মূল্য জনপ্রতি 120 টাকা, কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকার কারণে আমাদের কোনো টাকা দিতে হয়নি। শিকারীদের থেকে হরিণদের বাঁচানোর জন্য অভয়ারণ্যটির জাল দিয়ে ঘেরা, আর পাশ থেকেই রাস্তা করে দেওয়া টুরিস্টদের জন্য। জালের ফাঁক দিয়ে দেখতে পারবে জঙ্গলের ভেতরটা, আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে চিতল হরিণের। একদম সকালে বা বিকেলে আসলে অনেক পাখি এবং জন্তু জানোয়ার দেখা যেতে পারে, তবে এখানে এলে এনাদের থেকে একটু সাবধান না হলে অকারণে রক্তদান করে আসতে হতেই পারে। মানে এমনি সত্যি কি নীল মানে বলে যে কাটা সাহেব যে আছে সত্যি আছে? বছর আগে হ্যাঁ, ঠিক দুপুরবেলা উনি এখানে বাড়ি যাচ্ছে, হ্যাঁ, দেখে যে একটা লোক ঝোড়ের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সাদা জামা গায়ে আছে, আর সে একেবারে সে ইংরেজদের সাদা টুপি মাথায় আছে, কিন্তু তার পা নেই। এবার আমাদের গন্তব্য দিনের আলোয় একবার নীলকুঠি ঘুরে দেখার, যেটা অবস্থিত এই অভয়ারণ্যেরই ঠিক বিপরীতে। এই সেই নীলকুঠি বা কাঁটা সাহেবের বাংলো, যার ভৌতিক ঘটনা আজও শোনা যায় স্থানীয় বাসিন্দাদের কাছে। প্রায় 300 বছর আগে রাজা মঙ্গলচন্দ্র এই রাজবাড়িটির প্রতিষ্ঠা করেন, আর তার নাম অনুযায়ী এই জায়গাটির নাম পড়ে মঙ্গলগঞ্জ। বাট এখন দেখতেই পাচ্ছেন এটার অবস্থা একদমই পুরো ভগ্নপ্রায় অবস্থা, মেনটেন্যান্সের খুবই অভাব। আর বাদবাকি এর ওপরে অনেক প্রচলিত তথ্য আছে, অনেক প্রচলিত গল্পও আছে, যেটা স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে প্রচলিত, যেমন কাটা সাহেবের গল্প। সেই সমস্ত গল্প আজকে আমরা রাতে শুনবো আমাদের এই ক্যাম্পে আর এক সদস্যের মুখ থেকে। সো বন্ধুরা দেখতে থাকুন। 1800 সালের শুরুতে আমাদের দেশ যখন ব্রিটিশদের কাছে পরাধীন, সেই সময় ব্রিটিশরা এই রাজবাড়ির দখল নেয় এবং চাষিদের খুব কম পারিশ্রমিকে নীল চাষ করতে বাধ্য করে তোলে। নীল চাষিরা অসন্তোষ প্রকাশ করলে তাদের প্রাপ্য পারিশ্রমিকের বদলে জোটে শুধুই অত্যাচার। অত্যাচারের সীমা যখন মাত্রা ছাড়ায়, স্থানীয় চাষিদের অসন্তোষ এক বিদ্রোহে পরিণত হয়। চাষিরা আক্রমণ করে এই নীলকুঠিতে গলা কেটে হত্যা করেন নীলকর সাহেবকে। আর এরপর থেকেই শোনা যায় সেই নীল সাহেবের অতৃপ্ত আত্মার কথা এই পোড়া রাজবাড়িতে। ফিরে এলাম রিসর্টে। এবার আমাদের লাঞ্চ করে নেওয়ার পালা। লাঞ্চে ছিল মাছ, ভাত, বিভিন্ন সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে এক ঘরোয়া পরিবেশন। সন্ধে হলো, ক্যাম্পের পরিবেশ বিভিন্ন আলোয় ঝলমল করে উঠল। হাতে এলো গরম গরম চা, পাকোড়া, আর বাইরে চলছিল মিডের সেই বিখ্যাত সানডে সাসপেন্স, যা পরিবেশটিকে আরো ভৌতিক রোমহর্ষক করে তুলছিল। কিছুক্ষণ পরেই শুরু হলো বনফায়ার, আর যেখানে তৈরি হচ্ছিল এখানকার স্পেশাল ব্যাম্বু চিকেন, আর যার স্বাদ এক কথায় অসাধারণ। ব্যাম্বু চিকেন খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে কাঁটা সাহেবের নীলকুঠি এক্সপ্লোর করব বলে। সাথে অবশ্যই ছিল আমাদের রিসর্টের গাইড দাদা, যিনি শুনিয়েছিলেন তার নিজের চোখে দেখা এবং রেকর্ড করা কিছু ভৌতিক সত্য কাহিনীর। তাহলে ভূতের খপ্পরে পড়েছে। পুরো গল্প আর রেকর্ড করলাম না, বাকিটা তোমরা এখানে এসেই শুনো। দিনের বেলা নীলকুঠির সামনে 3-4টি দোকান খোলা থাকলেও সন্ধ্যার পর তার সবই বন্ধ থাকে। রাতে নীলকুঠির চারিপাশটা এতটাই অন্ধকার যে এমনিতেই গা ছমছম করে উঠবে। ক্যাম্পে ফিরে ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল চিকেন, সবজি, সাথে রুটি বা ভাত। খাওয়া দাওয়া সেরে কটেজে গিয়ে একটানা ঘুম দিলাম।
আজ দ্বিতীয় দিন, মানে বাড়ি ফিরতে হবে। কিন্তু তার আগে সকাল সকাল বেরিয়ে পড়লাম ইচ্ছামতি নদী ভ্রমণ করতে। আগেই বলে রাখা ভালো, তোমরা যদি এই ইচ্ছাকুটির রিসর্টে থাকো তাহলে তোমাদের এই নৌকা ভাড়ার জন্য আর কোনো টাকা দিতে লাগবে না। সত্যিই কি অপরূপ শোভা, দুপাশে ঘন জঙ্গল আর তার মাঝেই বেয়ে চলেছে স্বচ্ছ ইচ্ছামতি নদী। মাথার উপরে উড়ে চলেছে এক ঝাঁক পাখি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও এক্সাইটিং ভিডিওর জন্য। নৌকা বিহার করে রিসর্টে ফিরে লুচি, তরকারি আর মিষ্টি দিয়ে জমিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার পালা আমাদের বাড়ি ফেরার। তো বন্ধুরা, তোমাদের তো আগেই দেখিয়েছি আমাদের এই দুদিনের যে ঘুরতে আসা দুদিনের ছোট ট্যুর। দুদিনের ছুটি পেয়ে আমরা এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এইভাবেই পাশে থাকবেন যাতে আমরা আরও ভিডিও করার মোটিভেশন। থ্যাংক ইউ।